ওয়েলকাম টু শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল, যাকে বাংলাদেশের চায়ের রাজধানী হিসেবে আমরা অনেকেই চিনি, কিন্তু এর এমন কিছু সৌন্দর্য আছে যা এখনো অনেকের কাছেই অজানাই রয়ে গেছে। আজ আপনাদের নিয়ে চলেছি শ্রীমঙ্গলের সেই আনসিন সৌন্দর্যের খোঁজে, যেখানে খুঁজে পাবেন দিগন্ত জোড়া পাহাড়ের টিলার বুকে সবুজ চা বাগান, প্রকৃতির বুকে হারিয়ে যাওয়া গলফ ক্লাব মাঠের মনোমুগ্ধকর সবুজ মাঠ, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল সেই পাইন বন, জীব বৈচিত্র্যে ভরপুর লাউয়াছড়া জাতীয় উদ্যান, চায়ের রাজধানী পরিচয় বহনকারী চা কন্যার ভাস্কর্য এবং মাধবপুর লেকের অপার সৌন্দর্য। আর প্রতিটি জায়গায় যেন প্রকৃতির নিজ হাতে আঁকা এক একটি জীবন্ত ছবি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই ভ্রমণ গল্পে আপনি দেখবেন শ্রীমঙ্গলের এমন এক রূপ যা ক্যামেরায় যতটা না সুন্দর, বাস্তবে তার থেকে অনেক বেশি মনোমুগ্ধকর। সবশেষে খাবো সাত কালার সেই ঐতিহ্যবাহী চা। তো চলুন ঢাকার সায়দাবাদ কিংবা কমলাপুর রেল স্টেশন থেকে আজকের যাত্রা শুরু করি। বাসে গেলে বাস ভাড়া হবে আনুমানিক আসন বেঁধে 550 থেকে 800 টাকার মতো, আর ট্রেনে গেলে 320 থেকে 850 টাকার মতো, আর যেতে সময় লাগবে 5 থেকে 7 ঘন্টার মতো। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমি এখন আছি শ্রীমঙ্গলের চৌমুহনীতে। মূলত 4টি রাস্তার মেইন পয়েন্টই হচ্ছে এটি, এই কারণে এটিকে চৌমুহনী বলা হয়। আর ঢাকা থেকে আপনি যদি বাসে আসেন, আপনাকে কিন্তু এখানেই নামিয়ে দেবে, বা আপনি এখানে নামলে আপনার জন্য ভালো হবে, কারণ এখানে আপনি সিএনজিও পেয়ে যাবেন এবং চাঁদের গাড়িও পেয়ে যাবেন। এখন আমরা সরাসরি চলে যাব রেস্টুরেন্টে গিয়ে সকালে নাস্তা করে তারপর রওনা দেব আমাদের মূল স্পটে। সকালের নাস্তার জন্য আমরা চলে গেলাম বিখ্যাত পানসি রেস্টুরেন্টে। সেখানে গিয়ে বিখ্যাত আখনি দিয়ে নাস্তা শেষ করলাম। আর আপনি কিন্তু এখানেও সিএনজি কিংবা চাঁদের গাড়ি পেয়ে যাবেন। আর সিএনজি ভাড়া 1200 থেকে 1500 টাকার মধ্যে পেয়ে যাবেন, আর চাঁদের গাড়ি পেয়ে যাবেন 2500 থেকে 3000 টাকার মধ্যে। যত তাড়াতাড়ি পারেন নাস্তা শেষ করে সরাসরি চলে যাবেন শ্রীমঙ্গলের সব থেকে সুন্দর চা বাগান মিট্টিঙ্গা চা বাগানে। সকালবেলা মনটি ভালো হয়ে গেল, কারণ শ্রীমঙ্গল থেকে এত দূরে, মানে 18 থেকে 20 কিলোমিটার দূরে এসে এত সুন্দর একটি চা বাগান দেখবো, সেটি আমি কখনো ভাবিনি। ভেবেছিলাম র্যান্ডম কোনো চা বাগান হবে, যদিও শুরুতে ঢুকতে কিন্তু আমার সেটাই মনে হয়েছিল, বাট যতই আমি এটার ভিতরে ঢুকি ততই মনটা বেশি ভালো হয়ে গেছিলো। সবুজের মধ্যে কত সুন্দর শিমুল বাগানে লাল ফুল ফুটে আছে, মনে হয় কি বাংলাদেশের পতাকা এটি। আর দেখতে এতটা পরিমাণ বেশি সুন্দর লাগে, মানে চোখের শান্তি চলে আসে। সকালবেলার মিষ্টি আলোতে আপনি যখন শিশির ভেজা চা বাগানের সৌন্দর্য দেখবেন, আপনার মনটা প্রশান্তিতে ভরে আসবে। আপনার চোখ এমন কিছু দেখবে যেটা আগে কখনো দেখেনি। সত্যি কথা বলতে, আপনি যখন শ্রীমঙ্গলে আসবেন, আপনাকে অনেক গাইড বলবে তাদের সুবিধার্থে যে আপনি এখানে যান, এখানে যান, তারপরে চা বাগান গিয়েন। কিন্তু আমি বলবো ভাই, আপনি সবার আগে চা বাগানে আসবেন। এই শিশির ভেজা চা বাগানের সৌন্দর্য মিষ্টি আলোতে আপনি দেখবেন, আপনার মনে প্রশান্তি চলে আসবে। সেই প্রশান্তি নিয়ে আপনি অন্য 10টা প্লেস ঘুরে দেখবেন। তো শ্রীমঙ্গল ঘুরতে আসলে সবার আগে আপনি শুরু করবেন চা বাগান দিয়ে। আর চা বাগান মানে এই মিট্টিঙ্গা চা বাগানে আপনি চলে আসবেন, কারণ এখানে আসলে আপনি এমন সৌন্দর্য দেখতে পারবেন যেটা অন্য 10টা চা বাগানে দেখতে পারবেন না। তো শুরুটা হবে এই মিট্টিঙ্গা চা বাগান থেকে। আর যারা চান শহরের কাছে খুবই সুন্দর একটি চা বাগান দেখতে, তারা চলে যেতে পারেন নূরজাহান টি এস্টেটে। আমার পিছনে যে দৃশ্যটা দেখতে পাচ্ছি আমি, এই দৃশ্য যদি আপনি দেখেন, আপনি রীতিমতো পাগল হয়ে যাবেন যে এত সুন্দর দৃশ্য হয় কেমন করে। আসলে চা বাগানে আসলে আপনি বিভিন্ন রকমের সুন্দর দৃশ্য আপনি দেখতে পারবেন, যেগুলো মন ভালো করে দেওয়ার মতো। আসলেই এই সৌন্দর্য যদি আপনি নিজের চোখে না থাকেন, তাহলে কখনোই বুঝতে পারবেন না যে এই সৌন্দর্যটা আসলে কতটা লেভেলের বেশি সুন্দর। সত্যি কথা বলতে, এখানে এসে মন ভালো হয়ে গেছে। এখন এখান থেকে সরাসরি চলে যাবেন দৃষ্টিনন্দন সেই মাধবপুর লেকে। দৃষ্টিনন্দন সুন্দর এই লেকটি কিন্তু একটি কৃত্রিম লেক, যেটিকে চা বাগানের যে টিলাগুলো আছে ওই টিলার উপরে বাঁধ দিয়ে নির্মাণ করা হয়েছে, এবং এটি নির্মাণ করা হয়েছিল 1965 সালে।
আমার হাতের এক পাশে পাহাড়ের টিলা আর এক পাশে হচ্ছে লেক। আর অনেকে কি করে, এই যে পাহাড়ের টিলার একেবারে চূড়ায় উঠে এই লেকের সৌন্দর্য উপভোগ করে। সত্যি কথা বলতে আপনি যদি উপর থেকে লেকটাকে দেখেন, আপনার মনে প্রশান্তি চলে আসবে যে পাহাড়ের উপরে একটি লেক, তাও এতটা লেভেলের বেশি সুন্দর। শ্রীমঙ্গল এমনই একটি জায়গা যেখানে 12 মাস ঘুরতে আসা যায়। আর আপনি যদি শীতের সময় এই লেকে আসেন তাহলে আপনি অতিথি পাখি দেখতে পারবেন। তখন এই অতিথি পাখিকে ঘিরে কিন্তু লেকটির সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি পায়। আর এই লেকের পাশে কিন্তু হাঁটার রাস্তা আছে, আপনারা পরিবার প্রিয় মানুষটিকে নিয়ে কিন্তু এই লেকের পাড় ধরে 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 হাঁটতে পারবেন আর এই লেকটার সৌন্দর্য মনের মতো করে উপভোগ করতে পারবেন। এখন এখান থেকে সরাসরি চলে যাবেন সেই সুপরিচিত লাউয়াছড়া জাতীয় উদ্যানে। আপনি এখানে প্রবেশ করার সাথে সাথে আপনার মন ভালো হয়ে যাবে, কারণ বড় বড় বিরল প্রজাতির রত্তন গাছ আপনি দেখতে পারবেন। আর এখানে প্রবেশ করতে গেলে কিন্তু আপনার টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য 115 টাকা, আর ছাত্রছাত্রী কিংবা অপ্রাপ্ত বয়স্কদের জন্য মাত্র 57 টাকা 50 পয়সা, আর বিদেশিদের জন্য 1150 টাকা। আরেকটি জিনিস এখানে আসলে কিন্তু সবাই করে, সেটি হচ্ছে এই যে রেল লাইন দেখতে পাচ্ছেন, এই রেল লাইনের পাশে দাঁড়িয়ে কিংবা রেল লাইনের উপর দাঁড়িয়ে কেউ ছবি তোলে কিংবা ভিডিও করে। আর দূর থেকে যখন ট্রেনটি আসে ভাই, এতটা পরিমাণ বেশি সুন্দর লাগে যেটি দেখলে মনে হয় কোনো মুভির শুটিং চলছে। হ্যাঁ, এখানে কিন্তু 2টি মুভির শুটিং করা হয়েছিল। একটি মুভি হচ্ছে আমার আছে জল, যেটির শুটিং করা হয়েছিল 2008 সালে, অ্যান্ড আরেকটি মুভি শুটিং করা হয়েছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড নামে, যেটির শুটিং করা হয়েছিল 1955 সালে। প্রায় 120 হেক্টর জমির উপরে 1996 সালের 7ই জুলাই এটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা দেওয়া হয়। আপনি যখন এই ভিতরে প্রবেশ করেন, বিভিন্ন রকমের আপনি গাছ দেখতে পারবেন যেগুলো আপনি হয়তো আগে কখনো দেখেননি, বিভিন্ন রকম পাখি দেখতে পারবেন, এবং আপনার ভাগ্য ভালো হলে আপনি উল্লুক বা বানরের সাথেও দেখা হয়ে যেতে পারে আপনার। আর এখানে কিন্তু আসলে আপনি একটা সাউন্ড পাবেন, যেটি প্রকৃতির সাউন্ড। আপনার খারাপও লাগতে পারে, আপনার ভালোও লাগতে পারে। লাউয়াছড়া জাতীয় উদ্যান আপনার জন্য বেস্ট একটা প্লেস হবে যদি আপনি ট্রেনের দেখা পান। আর দুপুর 12টা থেকে 2টার মধ্যে আপনি যদি আসেন তাহলে যে কোনো একটি ট্রেনের দেখা পেতে পারেন। আর আপনি যদি ন্যাচার লাভার হন তাহলে তো কোনো কথাই নেই। তো শ্রীমঙ্গল যদি ঘুরতে আসেন অবশ্যই ঘুরে যাবেন এই লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে। এখন এখান থেকে সেই ভাইরাল গলফ ক্লাব মাঠের উদ্দেশ্যে রওনা দিব, কিন্তু যাওয়ার মধ্যেই খেয়ে যাব শ্রীমঙ্গলের সেই ঐতিহ্যবাহী 7 কালারের চা, আর খাবো আদি নীলকণ্ঠী টি কেবিনে। আসলে 7 লেয়ারটা মূলত কালার চাটা শুরু হয়েছে আপনার 2002 থেকে। এখানে প্রত্যেকটা লেয়ারই কিন্তু আপনার চায়ের লেয়ার, জাস্ট 75 টাকা 75 টাকা পার কাপ। হ্যাঁ, এখানে সম্পূর্ণ অথেন্টিক চা, কোনো ধরনের কেমিক্যাল, কোনো ধরনের আর্টিফিশিয়াল কোনো কালার ইউজ করা হয় না। আমাদের আউটলেট আছে 2টা, আমাদের সামনে পার্কিং একটা চাই, আমাদের টির আউটলেট আছে, এই পাশে একটা আউটলেট আছে, এটার নাম হচ্ছে নীলকণ্ঠ টি সাপ্লাই। 7 কালারের চা খেয়ে এখন আমরা সরাসরি চলে যাব সেই ভাইরাল গলফ ক্লাব মাঠে। আমি এখন ভাইরাল সেই গলফ মাঠে, আর এই দৃষ্টিনন্দন সুন্দর ভাইরাল গলফ মাঠের নামই হচ্ছে হরিণছড়া গলফ মাঠ। সকাল কিংবা সন্ধ্যার আগ মুহূর্তে আপনি যখন এখানে আসবেন আপনার ভীষণ ভালো লাগবে, কারণ সকালের শুরু এবং বিকেলের শেষ মুহূর্তে যখন স্নিগ্ধ আলোতে আপনি এই সবুজে মোড়ানো কার্পেটের মতো মাঠটি দেখবেন, যেখানে পাহাড় ঢেউ খেলে, আপনার ভীষণ ভালো লাগবে। চা বাগান এবং রাবার বাগানের মধ্যে এত সুন্দর মাঠ বাংলাদেশের দ্বিতীয়টা আছে বলে আমার মনে হয় না ভাই। দেখি এতটা পরিমাণ বেশি সুন্দর লাগে। আপনি যখন নিচ থেকে উপরের দিকে তাকাবেন তখন আপনি দেখবেন এই মাঠ প্লাস রাবার বাগানের সৌন্দর্য, আর যখন উপর থেকে নিচের দিকে তাকাবেন তখন ভাই মাথা নষ্ট সৌন্দর্য। তখন দেখবেন যে মাঠ প্লাস চা বাগানের সৌন্দর্য। সত্যি কথা বলতে আপনি যেদিকে তাকাবেন সেদিকে তাকালেই আপনার চোখ জুড়িয়ে যাবে। আপনি যদি শ্রীমঙ্গলে বেড়াতে আসেন এবং আপনি যদি ভাইরাল এবং সুন্দর প্লেস দেখতে চান, যেখানে একপাশে রাবার বাগান, একপাশে চা বাগান, আর মাঝখানে এত সুন্দর ঢেউ খেলানো মাঠ থাকবে, তাহলে অবশ্যই চলে আসবেন এই হরিণছড়া গলফ মাঠে। আপনি এই মাঠের আরেকটু সামনে গেলে খুবই সুন্দর একটি জায়গা দেখতে পারবেন। আমি এখন খুবই সুন্দর একটি জায়গায় আছি, একপাশে চা বাগান আর এক পাশে একটি বন, অ্যান্ড এই বনের নাম হচ্ছে পাইন বন। দেখতে কিছুটা ইন্ডিয়ার মতো। আপনি যখন প্রবেশ করবেন আপনার চোখ জুড়িয়ে যাবে। কৃত্রিমভাবে এই গাছগুলোকে রোপণ করা হয়েছে, বাট এতটা পরিমাণ বেশি সুন্দর লাগে আপনি দেখলে মুগ্ধ হয়ে যাবেন।
1994 সালে এই পাইন বনের গাছগুলোকে রোপণ করা হয়, আর এখন 2026 সালে এসে আপনি যখন দেখবেন আপনার কাছে ভীষণ ভালো লাগবে। আর আপনি আসবেন বিকাল টাইমে সূর্যটা ঠিক অপোজিটে থাকে, অ্যান্ড আপনার ছবি তুললেও কিন্তু অনেক বেশি সুন্দর আসবে। আর ঝাউবনটা দেখতেও বিকাল টাইমে একটু বেশিই সুন্দর লাগে। এখন এখান থেকে সরাসরি চলে যাব কাঙ্ক্ষিত সেই চায়ের কন্যার সাথে দেখা করতে। আর শ্রীমঙ্গল শহর থেকে চায়ের কন্যার দূরত্ব মাত্র 15 কিলোমিটার। অবশেষে আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত চা কন্যার ভাস্কর্যতে। আমার পিছনে কত সুন্দরভাবে সেই ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে, আসলে দেখতে প্রচুর পরিমাণ বেশি সুন্দর লাগে। আপনি ঢাকা থেকে মৌলভীবাজার বা শ্রীমঙ্গলে প্রবেশ করার পূর্বেই কিন্তু এই ভাস্কর্যটি পেয়ে যাবেন, এবং আপনি যদি প্রাইভেট কার নিয়ে আসেন অবশ্যই এখানে নেমে ছবি তুলে বা ভিডিও করে তারপর কিন্তু যাবেন। আর আপনি যদি বাসে কিংবা ট্রেনে যান তাহলেও কিন্তু এখানে নামতে পারবেন না। তাই শ্রীমঙ্গলটা দেখার শেষে আপনি ড্রাইভারকে বলবেন যেন আপনাকে এখানে নিয়ে আসে। অবশ্যই এটি দেখে যাবেন, আপনার ভীষণ ভালো লাগবে। আর আপনি যদি শ্রীমঙ্গলে আরো একদিন থেকে শ্রীমঙ্গলকে খুব সুন্দর করে উপভোগ করতে চান তাহলে আপনি চলে যেতে পারেন শ্রীমঙ্গল ব্যাচেলার পয়েন্ট গেস্ট হাউসে। ওয়েলকাম টু শ্রীমঙ্গল ব্যাচেলর পয়েন্ট গেস্ট হাউস। মূলত এটা ছেলেদের জন্য, তবে সামনে কাপল এবং মেয়েদের জন্য ব্যবস্থা করা হবে। সো আমাদের এখন মোটামুটি 5টা রুম অ্যাভেলেবেল আছে, আর একজনের থাকতে মোটামুটি এখানে 500 টাকার মতো খরচ হয় শুধু স্টে করতে জনপ্রতি আর কি। আর যদি খাবার খরচ বলেন সেক্ষেত্রে 490 টাকার ভিতরে আপনার 3 বেলা খাবার হয়ে যায় আর কি। সো এবারে যদি ধরি 990 টাকার ভিতরে আপনি একজন মানুষ জনপ্রতি থাকতে পারবেন প্লাস খেতে পারবেন। তাদের নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, অবশ্যই যোগাযোগ করে আসবেন। আর শ্রীমঙ্গলের ভিডিও কেমন লেগেছে সেটি অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন, আর সাবস্ক্রাইব তো মাস্ট। আল্লাহ হাফেজ।